ভিডিওর থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো আজকের ভিডিওর টপিক। আজকে আমরা আইসিডিএস এর যে 2023 এবং 24 সাল নাগাদ এক্সামগুলি হয়েছিল সেইখানে ইংরেজি বিষয় থেকে কোন কোন টপিক অর্থাৎ কী কী প্রশ্ন ছিল সেগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, গুড। এখানে গুডের ঠিক অ্যান্টোনিম জানতে চেয়েছে। এখানে গুডের অ্যান্টোনিম হবে অপশন এ ব্যাড। কারণ গুড শব্দের অর্থ ভালো, এর ঠিক বিপরীত অর্থ হলো খারাপ, যার ইংরেজি ব্যাড দাঁড়াচ্ছে। তাই গুডের অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে ব্যাড হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ তোমাদের অ্যান্টোনিমটাকে রেডি করতে হবে। 2 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে একটা টেন্স আইডেন্টিফিকেশন থেকে কোশ্চেন দিয়েছে। আই হ্যাভ সিন হিম, হুইচ টেন্স ইজ দিস? অর্থাৎ এটা কোন টেন্স? এবং তোমরা উপরে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু বিগত বছরের কোশ্চেন। তো এইটার উত্তর হবে অপশন সি, পাস্ট পারফেক্ট। ভুল বললাম, এটার উত্তর তোমরা করবে অপশন বি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো? আমি টেন্সের ওপরে সেপারেট 3টে ভিডিও দিয়েছি, সেই 3টে ভিডিও দেখলেই তোমরা বুঝে যাবে যে কেন এখানে এই উত্তরটা হলো। আজকে শুধু কিন্তু কোশ্চেনগুলো সলভ করে গেলেই হবে না, এখান থেকে তোমাদের টাইপটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে কোন টাইপগুলো তোমাকে রেডি করতে হবে, এবং আমি সেই টাইপকেই কিন্তু নির্দিষ্ট লক্ষ্য রেখে আমি পরপর ভিডিও আপলোড করছি। 3 নম্বর কোশ্চেনটি দেখো, ইউজ দ্য প্রিফিক্স টু মেক আ কারেক্ট ওয়ার্ড। অর্থাৎ হ্যাপির আগে আমাকে একটা প্রিফিক্স যুক্ত করতে হবে। আমি কোন প্রিফিক্সটা যুক্ত করলে এটা একটা প্রপার ওয়ার্ড হবে? সেটা হচ্ছে ইন হ্যাপি হয় না, ডিজ হ্যাপি হয় না, ইম হ্যাপি হয় না, এটা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আনহ্যাপি। তারপরে 4 নম্বর কোশ্চেনটি পড়ো এবং নিজেরা উত্তর করার চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হি ড্যাশ রানিং ভেরি ফাস্ট। হি ড্যাশ রানিং ভেরি ফাস্ট। এখানে দেখো আইএনজি আছে, মানে কন্টিনিউয়াস টেন্স, এবং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব ইজ। আমরা এখানে আর ব্যবহার করব না, কারণ হি হলো একটি সিঙ্গুলার প্রোনাউন, আর আর কখন বসে? যখন সেটা প্লুরাল প্রোনাউন থাকবে তখন আর বসবে। তো এটার উত্তর হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 5 নম্বর কোশ্চেনটি দেখো। 5 নম্বর কোশ্চেনে রয়েছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন লায়নেস। এখানে লায়নেস কোন জেন্ডার? এটির উত্তর হবে অপশন এ, ফেমিনিন জেন্ডার। এবং লায়নেস ফেমিনিন জেন্ডার এবং লায়ন ম্যাসকুলিন জেন্ডার, মনে রাখবে। এইখানে দেখো কোন পেয়ারটা ঠিকঠাকভাবে মিলছে না, তোমাকে সেটা উত্তর করতে হবে। এইখানে তোমাকে দেখতে হবে যে কোনটা দুটো মিলছে না, অর্থাৎ দুটোর সিনোনিম প্রকাশ করছে না। এখানে গুড এবং ফরনেস একই ক্যাটাগরি, এটাও একই ক্যাটাগরি, এটাও একই ক্যাটাগরি, কিন্তু অপশন সি দেখো এখানে স্লিপের সঙ্গে অ্যাওয়েক আছে। স্লিপ মানে ঘুমানো এবং অ্যাওয়েক মানে জেগে থাকা, অর্থাৎ এটা একে অপরের বিপরীতার্থক শব্দ প্রকাশ করছে, সেই কারণেই এটার উত্তর হবে অপশন সি। কাজেই এখান থেকে তোমরা বুঝতে পারছো যে তোমাদের অ্যান্টোনিম এবং সিনোনিম এই টপিকটাকেও খুব সুন্দরভাবে করতে হবে, এবং আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছি, চাইলে তোমরা সেগুলো দেখতে পারো। 7 নম্বর কোশ্চেনটি দেখো, দ্য ওয়ার্ড অ্যালাস ক্যান বি ইউজড অ্যাজ হুইচ পার্ট অফ স্পিচ। তো এই যে অ্যালাস কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? এটার উত্তর হবে অপশন সি, ইন্টারজেকশন। অ্যালাস কি? অ্যালাস মানে হচ্ছে দুঃখ বা অনুতাপ বা বিষাদ প্রকাশ করার সময় আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। তো আমরা জানি যে ইন্টারজেকশন কাকে বলে, যে শব্দের মাধ্যমে হঠাৎ আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ করা হয়, সেই নির্দিষ্ট ওয়ার্ডটাকেই বলা হয় ইন্টারজেকশন। তাই অ্যালাস হলো একটি ইন্টারজেকশন। 8 নম্বর কোশ্চেনটি দেখো, হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার। অর্থাৎ এখানে যে পেয়ারগুলো রয়েছে সেটা কোনটা বাকি 3টের থেকে আলাদা? এটা তোমাদের জেন্ডার টপিক থেকে এসেছে, ঠিক আছে? জেন্ডার টপিকটাও ইম্পর্টেন্ট। এখানে দেখো নেফিউ মানে জানো, নিশ মানে জানো, ব্রাদার সিস্টার, আঙ্কেল আন্ট এবং সান বয়। তো এটার উত্তর কি করবে তোমরা? এটার উত্তর করবে তোমরা অপশন ডি, সান এবং বয়। কেন হলো? কারণ সান মানে কি? সান মানে পুত্র, তার ঠিক অপোজিট জেন্ডারটা হবে ডটার। তাহলে এখানে তো বয় রয়েছে, কাজেই এটার উত্তরটা ভুল রয়েছে, এবং এটাই হচ্ছে ডিফারেন্ট আদার 3টের থেকে। অন্যদিকে নেফিউ রয়েছে এবং নিশ রয়েছে। নেফিউ কাকে বলে, নিশ কাকে বলে, এগুলো আমি প্রত্যেকটি ভিডিওতে আলোচনা করেছি, এখানে আর আলোচনা করছি না। এটা তোমাদের ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ টপিকটা থেকে এসেছে। তো এইখানে দেখো, আই ওয়াজ রিকোয়েস্টেড নট টু লিভ হিম। অর্থাৎ বাক্যে বক্তার বক্তব্য সরাসরি কিন্তু বলা বা প্রকাশ পাচ্ছে না, অর্থাৎ পরোক্ষভাবে প্রকাশ পাচ্ছে। তো পরোক্ষভাবে প্রকাশ পেলে এটার উত্তর হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ তোমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এক কথায় বেসিক যে গ্রামারগুলোর টপিক রয়েছে প্রত্যেকটা টপিককেই কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ প্রত্যেকটা টপিক থেকে কম বেশি প্রশ্ন এসেছে।
10 নম্বর কোশ্চেনটি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ওয়ার্ড। এবার যেটা জানতে চেয়েছে, দ্য পাস্ট পার্টিসিপেল অফ রান। রানের পাস্ট পার্টিসিপেল কি? রানের V1 রান, V2 র্যান এবং V3 যেটা অর্থাৎ পাস্ট পার্টিসিপেল সেটিও কিন্তু রান। অর্থাৎ এটির উত্তর তোমরা কি করবে? এটির উত্তর তোমরা করবে অপশন ডি, রান। বোঝা গেল? এখানে V1 এবং V3 কিন্তু রানের সেম থাকে এবং মাঝে V2টা চেঞ্জ হয়ে গিয়ে র্যান হয়ে যায়। 11 নম্বর কোশ্চেনটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ওয়ার্ড। ঠিক আছে, আই ওয়েন্ট টু দ্য গ্রসারি স্টোর ড্যাশ মাই ড্যাড। এগুলো কিন্তু প্রত্যেকটি বিগত বছরের কোশ্চেন। তো এইখানে দেখো, সে তার বাবার সঙ্গে কোথায় গিয়েছিল? সে তার বাবার সঙ্গে গিয়েছিল গ্রসারি স্টোরে, অর্থাৎ কারোর সঙ্গে গিয়েছিল, অর্থাৎ এখানে উইথটা ঠিক। আমি ডাইরেক্ট উত্তরটাই তোমাদের দেখালাম। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেনটি দেখো, হুইচ ওয়ার্ড ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ড। অর্থাৎ এইখানে যে 4টি শব্দ দিয়েছে তার মধ্যে একটা শব্দ বাকি 3টি শব্দের সঙ্গে যায় না। তো এটার উত্তর আমি সরাসরি বলে দিচ্ছি, এটার উত্তর করবে অপশন সি, ওয়াচ। কারণ মিনিট, সেকেন্ড এবং আওয়ার তিনটাই কিন্তু সময় পরিমাপের একক, কিন্তু ওয়াচ সময়ের একক নয়, এটি সময় দেখার একটা যন্ত্র। তাই অন্য 3টির সঙ্গে এর কিন্তু মিল নেই, সেভাবে ডাইরেক্ট মিল নেই। মিনিট, সেকেন্ড এবং আওয়ার এরা সমগোত্রের ওয়ার্ড। তারপরের কোশ্চেন দেখো, দ্য ওয়ার্ড বুক মে বি ইউজড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং। দেখো এইখানে কিন্তু আমাদের খেলতে হবে বুক ওয়ার্ডটাকে দিয়ে। বুক শব্দটা ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, মনে রাখবে। বুক মানে যে সবসময় বই হবে সেটা কিন্তু না, বুক মানে সেটা ভার্ব হিসেবেও ব্যবহৃত হয় এবং তখন এর অর্থ দাঁড়ায় কোনো কিছু আগে থেকেই সংরক্ষণ করা বা ব্যবস্থা করা। বলি না বুক আ টিকিট, একটা ছোট্ট একটা প্রচলিত একটা ফ্রেজ, যার অর্থ কি? যার অর্থ হলো আগে থেকেই টিকিট বুক করা বা সংরক্ষণ করা। তাই এর সঠিক উত্তর কিন্তু হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টিকিট। অন্যগুলো কিন্তু যাবে না, ইনসেক্ট, বার্ড এবং পেন্টিং এরা কিন্তু যাবে না। অর্থাৎ কেন টিকিট হচ্ছে সেটাও আমি বলে দিলাম। তারপরের কোশ্চেন 14 নম্বর কোশ্চেনটি দেখো, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মিনস, অর্থাৎ ট্রান্সফর্মের অর্থ কী? ট্রান্সফর্মের অর্থ হলো কোনো কিছুকে এক অবস্থা, রূপ বা গঠন থেকে অন্য অবস্থায় তুমি নিয়ে যাচ্ছ, এটাকে বলে ট্রান্সফর্ম। এর কাছাকাছি যেই অর্থটা রয়েছে সেটাই তুমি দেবে। এটির উত্তর তোমরা করবে অপশন এ, চেঞ্জ। চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে পরিবর্তন করা, তাই না? তো সেই কারণেই 14 নম্বরের উত্তর হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো প্রশ্নে ডাউট হলে অবশ্যই কমেন্টে জানাবে, সেখানে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। 15 নম্বর কোশ্চেনটা দেখো, এই টাইপের একটি কোশ্চেন এসেছিল। 15 নম্বর কোশ্চেনটা, হুইচ ওয়ার্ড ইজ সিনোনিমাস উইথ পেন। এই কোশ্চেনটা আসেনি, এই টাইপের একটা কোশ্চেন এসেছে, আমি সেটাকেও দেখাবো। তো আগে এটা দেখে নাও। পেন, পেন দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে অপশন এ, অ্যাগনি। অ্যাগনি মানেও কষ্ট এবং পেন মানেও কিন্তু কষ্টকেই বোঝায়। এই যে কোশ্চেনটা, এবার তোমরা মন দিয়ে দেখো, সাডেন আনকন্ট্রোলেবল ফিয়ার অফ অ্যাংজাইটি ইজ কল্ড। এটির উত্তর কিন্তু তোমরা অবশ্যই সি করবে, পেইন করবে। তারপরে এবং বাদবাকিগুলো কিন্তু এর একটা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, মনে রাখবে। পেনের ঠিক উল্টো জিনিস, এক কথায় উল্টো অর্থ প্রকাশ করছে। আমি একটু কারেকশন করতে চাই, এখানে কিন্তু এই বাদবাকিগুলো এর ঠিক অ্যান্টোনিম হচ্ছে না, একটা পজিটিভ ওয়ার্ড হিসেবে তোমরা চলতে পারো, ঠিক আছে? আমি জাস্ট বলে ফেলেছিলাম, তো আমি কারেকশন করে দিলাম। এবার 17 নম্বর কোশ্চেনটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ওয়ার্ড। 17 নম্বর কোশ্চেনটা আশা করি তোমরা পড়েছো এবং একটু ভিডিওটা পজ করে নিজেরা উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর দেখো, আই হ্যাভ টু ড্যাশ ইন মাই হ্যান্ড। আই হ্যাভ টু ড্যাশ ইন মাই হ্যান্ড, অর্থাৎ এইখানে দেখো টু আছে, যা প্লুরাল বা একের বেশি সংখ্যা বোঝাতেই ব্যবহার করা হয়। তাই এর পরে কিন্তু সিঙ্গুলার পেন্সিল হবে না, প্লুরাল নাউন হিসেবে পেন্সিলস ব্যবহার করতে হবে। পেন্সিল কখন হয়? সেটা যখন সিঙ্গুলারে থাকে। এখানে আমাদের পেন্সিলস ব্যবহার করতে হবে। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, পেন্সিলস। আমি প্রত্যেকটি এই কোশ্চিন করিয়েছি ভিডিওতে, তোমরা চাইলে দেখতে পারো। অলরেডি আমি কভার করে ফেলেছি টপিকগুলোকে। তারপরে 18 নাম্বারটা দেখো। তারপরে এখানেও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রশ্ন এসেছিল যে মাই বুক ড্যাশ আ 1000 পেজেস। মাই বুক ড্যাশ আ 1000 পেজেস। তো এটার উত্তর তোমরা নিজেরা আগে দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি বলছি। এখানে সাবজেক্ট হলো মেনি বুক,
এখানে সাবজেক্ট হলো মেনি বুক, সরি মাই বুক। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো মাই বুক, যা সিঙ্গুলার, এটা তো সিঙ্গুলারকে ডিনোট করছে, তাই না? তো সিম্পল প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে হ্যাজ বসে। কি বসবে? হ্যাজ বসবে, এখানে হ্যাজ। তাহলে এটার উত্তর হ্যাজ হলো। তাহলে তার পরেরটা দেখে নাও। আর এইখানে আর একটা কথা বলি, এখানে যদি প্লুরাল থাকতো, প্লুরাল সাবজেক্ট থাকলো, তাহলে কিন্তু তখন তোমাদের হ্যাভ ব্যবহার করতে হতো। 19 নম্বর কোশ্চিনটা দেখো এবং নিজেরা করার চেষ্টা করো। এখানে প্রশ্ন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ দ্য চাইল্ড ড্যাশ আ বুক নাও। এখানে নাও দিয়ে একটা হিন্টস দিয়ে দিয়েছে, বাক্যে নাও শব্দটা রয়েছে, অর্থাৎ এই মুহূর্তেই কাজটি চলছে বোঝাচ্ছে। চলমান বর্তমান কাজ প্রকাশ করছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ব্যবহার করতে হবে। তো সেই দিক থেকে আমাদের দেখতে হবে দ্য চাইল্ড হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, সেই কারণেই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইজ রিডিং। কেন হচ্ছে আমি ব্যাখ্যা করছি না, ভিডিওতে অলরেডি করা আছে, তোমরা দেখবে। 20 নাম্বারটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। হি ওয়াজ ড্যাশ বাই হিজ সুপিরিয়র টু গিভ আ স্পিচ। এটা একটা কিন্তু ফ্রেজাল ভার্ব থেকে তোমাদের কোশ্চিনটা এসেছিল। তো এখানে আমি ডাইরেক্ট উত্তরটা করছি। আমি যদিও এখনও ফ্রেজাল ভার্বের উপরে কোনো ক্লাস দিইনি, তবে আমি আগামীতে দেব। এটার উত্তর তোমরা করবে কল আপন। কি করবে? কল্ড আপন। এখানে ভার্বের দিক থেকে করা আছে কল্ড আপন, যেহেতু এটা পাস্টে রয়েছে সেই কারণে এটা পাস্ট হলো, কল্ড আপন। কেন? এবার একটু জাস্ট বুঝিয়ে দিই। কল আপন একটা ফ্রেজাল ভার্ব, যেটা তোমরা জানোই, যার অর্থ হচ্ছে কাউকে কোনো কাজ করার জন্য অনুরোধ করা বা আহ্বান করা কাউকে। তাই এখানে দেখো, হি ওয়াজ কল্ড আপন বাই হিজ সুপিরিয়র টু গিভ আ স্পিচ। বাক্যে সুপিরিয়রকে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করেছেন, তাই এটা হলো। তারপরে দেখো, এটা একটা তোমাদের প্রিপোজিশন থেকে এসছে। দেয়ার ইজ আ ট্রি ড্যাশ দ্য হাউস। দেয়ার ইজ আ ট্রি ড্যাশ দ্য হাউস। এখানে কি করবে? এখানে তোমরা করবে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে কি? যারা যারা ক্লাসটা করেছো আগের প্রিপোজিশনে তারা অবশ্যই জানো যে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে কোনো কিছু সামনে, অর্থাৎ সামনে রয়েছে। তারপরে দেখো 22 নম্বর কোশ্চেনটি দেখো, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শি সিম সরি শি স্মাইল্ড ড্যাশ হিম। শি স্মাইল্ড ড্যাশ হিম। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আসেনি, ঠিক আছে? এই প্রশ্নটা আসেনি, কিন্তু তোমরা জেনে রাখো এটা একটা ফিক্সড প্রিপোজিশন। এটার উত্তর তোমরা করবে অ্যাট। কি করবে? অ্যাট। যখন কারো উপরে আমরা হাসি না ব্যঙ্গাত্মকভাবে, তখন তাকে কিন্তু অ্যাট ব্যবহার করতে হবে। 23 নম্বর কোশ্চেনটি দেখো, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ড্যাশ হিজ ইলনেসেস হি অ্যাটেন্ড দ্য ফাংশন। অর্থাৎ এখানে আশা করি বুঝতে পেরেছো, এটির উত্তর করবে হচ্ছে ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ। এখানে অনেকে ডেসপাইট অফ করবে, কিন্তু না, ইনস্পাইট অফ ইকুয়ালস টু ডেসপাইট, নট ডেসপাইট অফ। তারপরে এই কোশ্চেনটা দেখো এবং ভিডিওটা পজ করো এবং দেখো নিজে পারছো কি না। এবং হ্যাঁ, এই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু টাইপটাও কিন্তু ইম্পর্টেন্ট। শুধুমাত্র প্রশ্নটা ইম্পর্টেন্ট না, টাইপটাকেও কিন্তু বাড়িতে তোমাদের প্র্যাকটিস করতে হবে। সেই কারণেই কিন্তু এত খুঁটে খুঁটে ভিডিওটাকে তৈরি করা আর কি, প্রশ্ন কালেক্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি। এই কারণেই যে তোমরা যেন অন্ততপক্ষে টাইপটাকে আইডেন্টিফাই করে প্রপার একটা গাইডেন্সে যেন ইংরেজির একটা প্রিপারেশন করতে পারো। দেখো এইখানে একটা না প্রচলিত একটা বাক্য আছে। বাক্য মানে কি? অন্যের দোষ খুঁজে বের করা কিন্তু খুব সহজ, এবং সেটাই কিন্তু এটা ইংরেজিতে প্রকাশ করছে। তো এটার উত্তর তোমরা করবে কি করবে? টু ফাইন্ড। টু ফাইন্ড, এখানে টু দেবে এবং এখানে ফাইন্ড দেবে। ঠিক আছে, অন্যের দোষ খোঁজা সত্যিই খুব সহজ, তো সেই কারণে সেই 26 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব মজাদার একটা কোশ্চেন, তাই না? ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে বৃষ্টির সময় কুকুর এবং বেড়াল থপথপ করে পড়ছে। অনেকেই এটা আর কি দেবে, কিন্তু অনেকেই দেবে না, তো জোকস করলাম। এইখানে দেখো এটার মানে কি? এটার মানে কিন্তু যখন মুষলধারে বৃষ্টি হয় না, তখন সেই অবস্থাটাকে আমরা এই ক্যাটস অ্যান্ড ডগস দিয়ে বোঝাই। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে ক্যাটস অ্যান্ড ডগস, নট ক্যাট অ্যান্ড ডগ। এই পুরো লাইনটা কিন্তু হুবহু এইভাবে আসে পরীক্ষায়, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এবং বেশিরভাগ সময় দেখা যায় এটাকে আবার এরর কারেকশনও দিয়ে দেয় যে এটার মধ্যে কী ভুল আছে। হয়তো দিয়ে দিল ক্যাট অ্যান্ড ডগ, কিন্তু এটা তো ভুল, অ্যাকচুয়ালি ক্যাটস অ্যান্ড ডগস। তো এইভাবে মনে রাখবা যখন খুব বৃষ্টি হয়, অর্থাৎ রেইনিং হেভিলি। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি সেখানেও আর এক ধাপ বোঝানোর চেষ্টা করব তোমাদের। 27 নম্বর কোশ্চেনটা কিন্তু তোমাদের একটা ফ্রেজাল ভার্ব।
ঠিক আছে, ফ্রেজাল ভার্ব। আগে প্রশ্নটা দেখো, বিদ্যাসাগর ড্যাশ আ স্কুল ইন ইন্ডিয়া টু এনকারেজ এডুকেশন অ্যামং গার্ল চিলড্রেন। আশা করি বুঝতে পারলে। তো এটার উত্তর হবে সেট আপ। কী হবে? সেট আপ। কেন হবে এবার বলছি। সেট আপটা আমি আগেই বললাম যে এটা একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে কোনো প্রতিষ্ঠান, স্কুল, সংস্থা ইত্যাদিকে প্রতিষ্ঠা করা বা স্থাপন করা। তাই কোনো স্কুল প্রতিষ্ঠার কথা যেহেতু এখানে বোঝানো হচ্ছে, বিদ্যাসাগর যেহেতু সেট আপ করেছে আর স্কুল, সেই কারণেই কিন্তু এটার উত্তর হলো সেট আপ। তারপরের কোশ্চিন দেখো, ফ্রেজাল ভার্ব কিন্তু তোমাদের রেডি করতে হবে। 28 নম্বর কোশ্চিনটি দেখো, হুইচ ওয়ার্ড ইজ সিনোনিমাস উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফিউটাইল। ফিউটাইল মানে কি? ফিউটাইল মানে হচ্ছে নিষ্ফল, ব্যর্থ, এরকম বোঝায়। তুমি কাজ করলে কিন্তু তুমি কিছুই পেলে না, ফিউটাইল এফর্ট। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে আনসাকসেসফুল, মানে অসফলতা। ফিউটাইল মানেও তুমি কিছু করলে পেলে না, এবং আনসাকসেসফুল মানেও তুমি অসফল হলে। তারপর দেখো 29 নম্বর কোশ্চেনটা এখানে দেখো, এবং পরে আমি অপশানটা দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখে নাও। সুনীল ইজ দ্য ব্রেড উইনার অফ হিজ ফ্যামিলি। তোমরা মনে রাখো কোশ্চেনটা, সুনীল ইজ দ্য ব্রেড উইনার অফ হিজ ফ্যামিলি। এটার মানে কি? এটা কিন্তু ইডিয়াম থেকে এসছে, কাজেই তোমাদের ইডিয়ামটাকেও কিন্তু রেডি করতে হবে। আমরা অনেকগুলো ইডিয়ম দেখলাম, ওই যে ক্যাটস অ্যান্ড ডগস, এটাও কিন্তু ইডিয়মের ক্যাটাগরিতেই পড়ে। তো এটাও ঠিক ইডিয়মের ক্যাটাগরিতেই পড়ে। তো এটার ইডিওমেটিক ব্যাপারটা কি হচ্ছে সেটা আমি পরে দেখাচ্ছি। তো দেখো, প্রথম অপশন এখানে দেখতে পাচ্ছ, সুনীল ওয়ার্কস ইন আ বেকারি। তারপরে দেখো অপশন বিতে দেখো, সুনীল হ্যাজ ব্রেড ফ্যাক্টরি। সিতে দেখো রয়েছে, সুনীল ইজ দ্য অনলি আর্নিং পার্সন অফ হিজ ফ্যামিলি। এবং অপশন ডিতে রয়েছে, নান অফ দ্য অ্যাবভ। এটার উত্তর হবে অপশন সি, সুনীল ইজ দ্য অনলি আর্নিং পার্সন অফ হিজ ফ্যামিলি। সেই কারণেই তাকে ব্রেড উইনার বলা হয়েছে। তো ওটাকে একটু মনে রাখবে, এবং তার আলটিমেট যে ব্যাপারটা সেটা কিন্তু এইটা। আরও একটা ইডিয়াম এসছে, সেটি হচ্ছে অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন মানে কি? এটার মানে কিন্তু কারো সঙ্গে তীব্র বিরোধিতা বা শত্রুতাপূর্ণ একটা অবস্থায় থাকা, এটাকে বলছে অ্যাট ড্যাগার্স ড্রন। তাহলে এইখানে যেহেতু শত্রুতা বা একটা বিরোধকে বোঝাচ্ছে, তাহলে এইখানে অপশন অনুযায়ী কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হস্টাইল। তারপরে দেখো এখানে বলছে, সিলেক্ট দ্য পেয়ার অফ ওয়ার্ডস হুইচ আর অপোজিট ইন মিনিং। কোনটা একে অপরের অপোজিট অর্থকে প্রকাশ করছে সেটা দেখতে হবে। এইখানে দেখো এনাফ রয়েছে। এনাফ মানে যথেষ্ট, অ্যাডিকুয়েট মানেও যথেষ্ট। সিনোনিমের ক্লাসে এই জিনিসগুলোও করানো হচ্ছে। এবং অপশন বিতে দেখো লিকুইড রয়েছে, সলিড রয়েছে। লিকুইড মানে কি? তরল। সলিড মানে কঠিন। তাহলে এটাই তো এর একে অপরের অপোজিট। এবং অপশন সিতে দেখো কি রয়েছে, অপশন সিতে রয়েছে এন্টাইজ এবং লার্ড। এটার উচ্চারণ তোমরা করবে হচ্ছে লিওয়ার। কি করবে? লিওয়ার। আমি একটু উচ্চারণটা ভুল করেছি, তোমরা ঠিক করবে। এটার উচ্চারণ লিওয়ার। লিওয়ার মানে হচ্ছে কাউকে প্রলুব্ধ করা বা কাউকে প্রলোভন দেখানো, বোঝা গেল? এবং অপশন ডিতে রয়েছে দেখো এক্সেস, এবং তারপরে রয়েছে সারপ্লাস। এক্সেস মানেও বেশি, সারপ্লাস মানেও বেশি। তাহলে এটা কিন্তু এ, বি এবং ডি, ভুল বললাম, এ, সি এবং ডি, এটা কিন্তু ঠিক সিনোনিম যাচ্ছে। কিন্তু অপশন বিতে দেখো রয়েছে লিকুইড। লিকুইড এবং সলিড এরা অপরের অপোজিট যাচ্ছে। তারপরের কোশ্চেনটা দেখো এবং নিজেরা উত্তর করার চেষ্টা করো। এবং ভিডিওটা যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিও। এবং যদি মনে হয় তবেই সাবস্ক্রাইব করো, কোনো জোরপূর্বক বলছি না। এবার দেখো 32 নম্বর কোশ্চেনটা। আশা করি এবার তোমরা উত্তরটা চেষ্টা করছো দেওয়ার, প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো, পারো না পারো চেষ্টা তো করো। এইখানে কিন্তু তোমাদের ফ্রেজাল ভার্ব, এখানেও একটা ফ্রেজাল ভার্ব রয়েছে, সেটা হচ্ছে হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। এই যে প্রশ্নটা এখানে রয়েছে, হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। অর্থাৎ এইখানে যদি আমরা দেখি যে এখানে কিন্তু ডাইরেক্ট আগে আমি উত্তরটা বলে দিচ্ছি, কল অন হবে। কল অন, কল অন মানে কারো সঙ্গে দেখা করার জন্য তার বাড়ি বা তার কর্মস্থলে যাওয়া, এরকমকে বোঝাচ্ছে। তাই হি ডিসাইডেড টু কল অন হিম অ্যাট হিজ হোম, এর অর্থ হলো সে তার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাই সঠিক উত্তর কি হলো? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কল অন। এবং বাদবাকিগুলোও কিন্তু তোমাদের করতে হবে, কল ফর, কল আপ এবং কল অফ। আমি প্রত্যেকটি আনবো ধীরে ধীরে, তোমরা চ্যানেলের পাশে থেকো।
এবার দেখো 33 নম্বর কোশ্চেনটা শুধুমাত্র তোমাদের জন্য। তো এখানে কি রয়েছে, কুইকলি কি রয়েছে, হি রানস টু কুইকলি। এখানে তোমাকে কুইকলি ওয়ার্ডটার পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করতে হবে। এখানে কুইকলি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না প্রিপোজিশন, কোনটা সেটা অবশ্যই আমি আশা রাখছি তুমি কমেন্ট করবে, এই যে 33 নাম্বার দেবে এবং এটার উত্তরটা করবে। 34 নম্বর কোশ্চেনটা দেখো, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চেয়েছে এবং এখানে একটা ফিক্সড প্রিপোজিশন চেয়েছে। হি ইজ অ্যাফ্রেড ড্যাশ ডুইং দিস থিংস, অর্থাৎ এইখানে কিন্তু তোমাদের উত্তর হবে অফ। এটা পরের পৃষ্ঠায় রয়েছে, সেই কারণে আমি ডাইরেক্ট উত্তরটা করে দিচ্ছি। হ্যাঁ, আমি আর পরের পৃষ্ঠা দেখাচ্ছি না। তো এখানে অফ তোমরা দেবে, হি ইজ অ্যাফ্রেড অফ। কেন অ্যাফ্রেড অফ হলো, একটি নির্দিষ্ট এবং প্রচলিত, এটা একটা মানে ছোট্ট করে বলতে পারো এটা একটা গ্রামাটিক্যাল কম্বিনেশন। যেমন কোনো কাজ বা বিষয়কে ভয় পাওয়া বোঝাতে অ্যাফ্রেড অফ, বোঝা গেল, অ্যাফ্রেড অফ প্লাস নাউন বা জেরান্ড থাকতে পারে। তো এখানেও ঠিক তাই আছে, দেখো এখানে অ্যাফ্রেডের পরে অফ আছে, তারপরে নাউন বা জেরান্ড রয়েছে, জেরান্ড ডুইং রয়েছে এখানে। তো সেই কারণেই এটার উত্তর তোমরা করবে অ্যাফ্রেড অফ। তারপরের কোশ্চেনটা দেখো এবং শেষ পর্যন্ত দেখো, এটা কোনো প্র্যাকটিস সেট না, এটা বিগত বছরের কোশ্চেন, যেই প্যাটার্নগুলো ফলো করে তোমাদেরকে পরবর্তীতে আগাতে হবে। তারপরে দেখো সুন্দর একটা আবার ইডিয়ম দিয়েছে, তাহলে বুঝতে পারছো তো ইডিয়মের টপিকটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। তো এইখানে দেখো, হি কামস হেয়ার ওয়ান্স ইন আ ব্লু মুন, অর্থাৎ এখানে ব্লু মুন মানে কি, এখানে ব্লু মুনটাই হচ্ছে আসল খেলা। এখানে ব্লু মুন মানে এমন বোঝায় যে যে খুবই কম আসে বা কম সময়ের জন্য আসে বা খুবই বিরল, এইরকম একটা অবস্থা। তাহলে এইখানে কি আছে, এইখানে হচ্ছে যে সে খুব কম আসে, এরকম একটা অর্থ প্রকাশ করছে। তাহলে এখানে উত্তরটা তোমরা করবে অপশন এ, হার্ডলি এভার, খুব কম, তাই না, খুব কম, একটা বিরল ঘটনা, এরকম একটা ব্যাপার। তোমরা মনে রাখবে, ব্লু মুন মানে বলতে বোঝায় যেটাকে অনেক দিন পর পর দেখা যায়, খুব রেয়ার, এটাকেই বলে ব্লু মুন। তারপরে দেখো 36 নম্বর কোশ্চেন, এবং আমরা কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে এসেছি এবং শেষের কোশ্চেনটা কিন্তু তোমার জন্য, কমেন্টের জন্য। 36 নম্বর কোশ্চেন দেখো, নেতাজি বিলিভস ইন টিট ফর ট্যাট। টিট ফর ট্যাট মানে কি, টিট ফর ট্যাট মানে আমার সঙ্গে কেউ যদি খারাপ করে আমি তার সঙ্গে খারাপ করব, সে আমার সঙ্গে যেরকম ব্যবহার করবে আমি তার সঙ্গে ঠিক সেরকমই ব্যবহার করব, যে যেরকম আমি তার সঙ্গে সেরকমই করব, টিট ফর ট্যাট। সে যদি আমার ক্ষতি করে আমিও তার ক্ষতি করব, তো এরকম একটা অর্থ প্রকাশ করছে। তো নেতাজি বিলিভস ইন টিট ফর ট্যাট, এই টিট ফর ট্যাট মানে আমি তো বলেই দিলাম অপশন এ, অ্যান ইকুইভ্যালেন্ট রেসপন্স ইন রিটার্ন, অ্যান ইকুইভ্যালেন্ট রেসপন্স ইন রিটার্ন, আশা করছি বুঝতে পারলে, অর্থাৎ সমতুল্য জবাব দেওয়া কাউকে। তারপরের কোশ্চেনটা, কোথাও কোথাও নাম্বারিং একটু আগাপিছা হতে পারে, তো সেটা তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো এবার 38 নম্বর কোশ্চেনটা, অনেকেই হয়তো উত্তরই দেখে ফেলেছে, আমি প্রশ্নটা জুম করিনি বলে, কিন্তু তাও তোমার যদি উত্তরের দিকে নজর না যায় তুমি অবশ্যই কমেন্ট করো যে ব্যাড, ব্যাডের এখানে বলছে হুইচ ইজ নট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ব্যাড। এখানে ব্যাডের 3টা সিনোনিম রয়েছে, একটা ব্যাডের সিনোনিম নেই, সেইটা কোনটা সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং কমেন্টে লিখতে হবে। কি দিয়ে, 38, আগেও দেখলাম একটা এবং এখন একটা, টোটাল 2টো দিলাম। তো এইবার একটা ছোট্ট একটা কথা বলি, ভিডিওটা শেষ করব। তো এখানে যে তোমরা দেখলে না যে তোমাদের স্পিচ থেকে কোশ্চেন ছিল, ইডিয়াম থেকে কোশ্চেন ছিল, তারপরে জেন্ডার থেকে কোশ্চেন ছিল, মানে গ্রামারের প্রায় সব টপিকের ওপরেই কিন্তু কোশ্চেন ছিল। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন কোশ্চেন ছিল, যেখানে আমরা অ্যাডভার্ব দেখলাম, ইন্টারজেকশন দেখলাম, আইডেন্টিফিকেশন করতে হচ্ছিল। তো এই টপিকগুলোকে না বাড়িতে ধীরে ধীরে শুরু করে দাও, এই টপিক ধরেই পড়ো আপাতত, এবং আমিও ভিডিও আনবো এবং তুমি অন্যান্য চ্যানেলের ভিডিও দেখবে, ইংরেজিটা আর খুব একটা ভয় লাগবে না, ইংরেজিটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো না একটু বড় সাবজেক্ট, একটু বেশি পড়তে হয়, তো তার জন্য আমি কিন্তু রেগুলার ভিডিও আনবো। এবং এখনও পর্যন্ত যারা আমার অ্যান্টোনিম, সিনোনিমের ভিডিও দেখেছো তারা বলো যে এইখানে যে কোশ্চেনগুলো ছিল তোমরা কি পারোনি, আমি কিন্তু সেখানে কোনো না কোনো আজ দিয়েছি কোশ্চেনে, এবং আমি এখনও দিয়ে যাব, আগামীতে যে ভিডিওগুলো আসবে সেখানেও কিন্তু থাকবে। অর্থাৎ কমপ্লিট সিনোনিম, অ্যান্টোনিমের যদি ক্লাসগুলো করো, আমার এখান থেকে করো, বাদবাকি জায়গা থেকে করো, তোমার রেডি হয়ে যাবে। তো এভাবেই আমরা পুরো অ্যানালাইসিস করলাম এবং তার বেসিসেই আমরা ইংরেজির পরবর্তী ভিডিওগুলি আনবো। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।